characters. And then briefly discuss the dominant plant community observed at the site, explain how the observed plant species are adapted to their environment. অনেক কঠিন কঠিন কথাবার্তা মনে হতে পারে, তোমাদের সংক্ষিপ্ত হলো যে কোনো 5টা স্পিসিস, ক্রপ স্পিসিসের নাম আমরা এখানে জানতে চাই, চিনতে চাই, নতুন যদি থাকে বা যদি পুরনো হয় সমস্যা নেই, এবং তাদের অবশ্যই সায়েন্টিফিক নেম, কোন ফ্যামিলি, এবং তাদের আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলো কী আছে যেগুলো আমরা লেভেল 1 সেমিস্টার 2-তে পড়েছি। যদি না হয় তাহলে আমরা হেল্প করবো, অথবা যারা চাষিরা আছেন তাদেরকে, চাষিরা বলতে পারবেন, তাদেরকে জিজ্ঞাসা করবা যে এই গাছের বিভিন্ন যে জাতগুলো আমরা দেখবো সেগুলো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে, কখন জন্মায়, কখন ফল দেয়, এবং যদি ফ্লাওয়ার থাকে সেই ফ্লাওয়ারের ছবি তুলবা, ফ্রুট থাকলে ফ্রুটের ছবি তুলবা, যদি কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স আছে সেই ছবিগুলো তোমরা সংগ্রহ করবে। এবং কোন প্লান্ট স্পিসিসটা বেশি দেখা যাচ্ছে এই এলাকায়, সচরাচর চোখে পড়ছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এবং পার্ট 4 রয়েছে ইকোনমিক বোটানি। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই অ্যাট লিস্ট 3 প্লান্ট স্পিসিস উইথ ইকোনমিক ইম্পর্টেন্স অবজার্ভ ডিউরিং দ্য ফিল্ড ভিজিট। 3টা প্লান্ট স্পিসিস, ক্রপ স্পিসিস যাদের ইকোনমিক ভ্যালু আছে, সর্বাপেক্ষা ইকোনমিক ভ্যালু আছে, সেগুলো আমরা এখানে একটু জানার চেষ্টা করব। এখানেও আমরা দেখব যে ইকোনমিক ইউজ, এই প্লান্ট স্পিসিসগুলোর কোন জিনিসটা বা কোন অর্গানটা আমরা ব্যবহার করি, ফুড, মেডিসিন অর টিম্বার, কোনটা ব্যবহার করি সেগুলো একটু ধারণা নেবা। স্পেসিফিক প্লান্ট পার্ট ইউজ, যদি কোনো স্পেসিফিক প্লান্ট পার্ট ইউজ করা হয় অন্য কোনো পারপাসে, মেডিসিনাল পারপাসে বা অন্য কোনো পারপাসে, তাহলে আমরা জানার চেষ্টা করব। এনি কাল্টিভেশন প্র্যাকটিসেস অবজার্ভ, তোমরা অলরেডি পড়াশোনা করেছো অনেক ধরনের প্র্যাকটিসেস, সেগুলো কি কি প্র্যাকটিস এখানে হয় এবং মেজর যে চ্যালেঞ্জগুলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যান্ড হোয়াট সাজেশনস ডু ইউ হ্যাভ ফর ইমপ্রুভিং ফিউচার ফিল্ড ভিজিট ফর দিস কোর্স, ভবিষ্যতে ফিল্ড ভিজিটের জন্য আমরা কি করতে পারি, কোনো যদি সাজেশন থাকে। তোমরা জানো যে এই ফিল্ড ভিজিটটা একেবারেই নতুন, লেভেল 2 সেমিস্টার 1-এ একদম ব্র্যান্ড নিউ, তোমরা একেবারেই প্রথম পেয়েছো। তোমরা আসার সময় দেখতে পেয়েছো যে লেভেল 3 সেমিস্টার 1-এর ছেলেমেয়েরা তারা কিন্তু আফসোস করতেছিল যে না, তারা পায়নি এই টুকটা। তো যাই হোক, এডিশনাল যদি কোনো তোমাদের অবজারভেশন থাকে, সাজেশন থাকে, সেগুলো তোমরা বলবো। আমরা খুবই সংক্ষেপে এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো আমাদের উপজেলার সম্প্রসারণ কর্মসূচি শেরপুর জেলা 5টি উপজেলার মধ্যে নাইজাবাড়ি একটি, যেটি দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এটা হচ্ছে আমাদের 32,777 হেক্টর। আমাদের এখানে যে প্রোডাকশন বলবো বা উৎপাদন সম্পর্কে যা বলবো আমরা সব হেক্টরে বলবো এবং টনে বলবো। হেক্টর সম্পর্কে সবার ধারণা আছে তো? কত শতাংশ হেক্টর হয় জানা আছে তো নাকি? 247 শতাংশে 1 হেক্টর বা প্রায় 2.5 একরে 1 হেক্টর হয়। আমাদের সব উৎপাদন বা প্রোডাকশন যদি বলে থাকি, আইটেম বলে থাকি, সব আমরা হেক্টরে বলবো। আমাদের এখানে 3টা AIZ কভার করেছে নাইজাবাড়ি উপজেলায়, একটা AIZ 9, AIZ 22 এবং AIZ 29। আমাদের মোট জনসংখ্যা 2,52,000 এবং কৃষক পরিবার রয়েছে 60,000। আমাদের উপজেলার আয়তন 32,777 হেক্টর। এর মধ্যে আমাদের আবাদযোগ্য জমি আছে 26,150 হেক্টর এবং আমাদের ফসলের নিবিড়তা হচ্ছে 210%, অর্থাৎ আমাদের বেশিরভাগ জমি দ্বিল ফসলি। আমাদের এখানে প্রধান যে ফসল হয় তার মধ্যে হচ্ছে রূপা আমন এবং বুড়ো, এই দুটো সর্বোচ্চ কভার করে। আমাদের বুড়ো হয়, বুড়ো দাম 23,177 হেক্টর এবং রূপা আমন হয় 22,565 হেক্টর জমিতে। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের সরিষা, তেল ফসল, আমাদের বিভিন্ন ফল বাগান রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের রয়েছে সাইট্রাস বাগান। সাইট্রাসের মাঝে আমাদের রয়েছে লেবু, মাল্টা, অল্প কিছু কমলা এবং বাতাবি লেবু, জাম্বুরা লেবু। আমাদের অফিসের যে সিজন চার্টারটা আমি একটু বলি, আমাদের যে অফিসে কর্মকর্তা আছে তাদের সম্বন্ধে একটু ধারণা দিই। আমাদের অফিসের মূলত একজন উপজেলা কৃষি অফিসার থাকেন, যিনি 6ষ্ঠ গ্রেডে এবং বিশেষ ক্যাডারের অন্তর্ভুক্ত, এবং তারপরে থাকে একজন অতিরিক্ত কৃষি অফিসার, উনি 6ষ্ঠ গ্রেডে। এরপরে থাকেন 2জন কৃষি সম্প্রসারণ অফিসার, যারা 9 গ্রেডে বিশেষ প্রথম জয়েনিংয়ের পরে ওনারা যোগদান করেন উপজেলা কৃষি অফিসে। এরপর থাকেন আমাদের সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, যিনি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থেকে প্রমোশন দিয়ে আমরা সহকারী কৃষি সম্প্রসারণ হন। এছাড়া আমাদের রয়েছে একজন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, আমাদের মাঝে উপস্থিত আছেন ফারুক আহসান। এরপরে আমাদের প্রতি ব্লকে একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন। আমাদের নাইজাবাড়িতে 12টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা রয়েছে। আমরা প্রতিটা
প্রত্যেকটা ইউনিয়নকে 3টি ব্লকে ভাগ করি। সে অর্থে আমাদের নালতেবাড়িতে 12টা ইউনিয়ন 36টি ব্লক রয়েছে এবং সাথে পৌরসভাতে একটি ব্লক পালন করা হয়, সেখানে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে। মোট আমাদের ব্লক হচ্ছে 37টি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থাকার কথা 37 জন, এর মধ্যে আমাদের আছে 30 জন। অনেকে 2টা ব্লকের দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব এসব পালন করে থাকেন। আমাদের যেহেতু ক্রপ বোটানি, ফল বাগান নিয়ে বেশি কাজ বা বোটানি নিয়ে বেশি কাজ, আমাদের যে ফসলগুলো বা ফলগুলো হয় তাদের আবার এলাকাটা আমি একটু বলবো। যেমন আমাদের এখানে আম আছে প্রায় 325 হেক্টর জমিতে আমের আবাদ হয়ে থাকে, বাগান এবং বাড়ির আঙিনায় সব মিলিয়ে আমাদের 325 হেক্টর। কাঁঠাল রয়েছে 250 হেক্টর, আম 12, লিচু 46 হেক্টর, পেয়ারা রয়েছে 37 হেক্টর, কলাটা একটু বেশি 122 হেক্টর। কলা বেশিরভাগই আমাদের বাগান আকারে তৈরি করা। পেঁপে রয়েছে 27 হেক্টর, কুল অর্থাৎ বড়ই রয়েছে আমাদের 32 হেক্টর, নারিকেল 35 হেক্টর, সুপারি রয়েছে 36 হেক্টর, খেজুর রয়েছে 2 হেক্টর, তরমুজ 2 হেক্টর, কমলা রয়েছে আমাদের 1.4 হেক্টর, মালটা রয়েছে আমাদের 34 হেক্টর মালটার বাগান রয়েছে আমাদের, লেবু রয়েছে 76 হেক্টর এবং বাতাবি লেবু রয়েছে 17 হেক্টর। এই আমাদের প্রধান যে ফলগুলো এখানে কভার হয় সেগুলো মূল যে আমাদের আবাদি এলাকা কভার হচ্ছে সেটা আমি উল্লেখ করলাম। এছাড়া আমাদের যে কার্যক্রম আমরা এখানে করি, আমাদের রাজস্ব অর্থাৎ সরকারি অর্থায়নে এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। আমাদের নাইনটি জেলায় 13টি প্রকল্প চলমান রয়েছে। প্রতিটি প্রকল্পে একটা নির্দিষ্ট ফসল বা কয়েকটি ফসল নিয়ে কাজ করে। আমাদের যেমন আমাদের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প রয়েছে। এই প্রকল্পে শুধু তেল নিয়ে তেল ফসল যেগুলো আছে, যেমন আমাদের সরিষা, সয়াবিন, তিল, তিসি এই জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে। আমাদের কঙ্কাল ফসল উন্নয়ন প্রকল্প রয়েছে, এটার কাছে বিভিন্ন ধরনের কঙ্কাল যে ফসলগুলো রয়েছে, কচু জাতীয় যে ফসল বা আলু জাতীয় যে ফসল এগুলো নিয়ে কাজ করে। এরকম আমাদের 13টি প্রকল্প রয়েছে, প্রতিটি প্রকল্পে পৃথিবীর নির্দিষ্ট ফসলের উপরে কাজ করে। আমরা যে কাজগুলো করি মাঠে, সর্বপ্রথমে আমরা আমাদের মূল লক্ষ্যই থাকে গবেষণা প্রতিষ্ঠান বা বিভিন্ন ইউনিভার্সিটি উদ্ভাবিত যে নতুন নতুন প্রযুক্তিগুলো আছে সরকারের মাধ্যমে আমাদের কাছে যেগুলো আসে, এগুলো আমাদের কিছুদিনের মধ্যে সম্প্রসারণ করা। আমরা সম্প্রসারণ কাজটা মূলত করি, আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অর্থাৎ প্রযুক্তিগুলো আমরা সম্প্রসারণ কাজটা করি। এই কাজগুলো করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি যে কাজ করি সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ফসলের প্রদর্শনী দিয়ে থাকি। আমাদের নির্দিষ্ট কৃষকের নির্দিষ্ট জমিতে আমরা ফসলের প্রদর্শনী দিয়ে থাকি। প্রদর্শনী দেওয়ার পূর্বে আমরা কৃষক প্রশিক্ষণ দিই। প্রদর্শনী শেষে আমরা ফসল কর্তনের মাধ্যমে আমরা মাঠ দিবস করি এবং ফসলে যে আমরা নতুন প্রযুক্তি দিয়েছি সেটার ইম্প্যাক্ট দেখায়, আমাদের ফলন ভালো হয়েছে কিনা, এই প্রযুক্তি গ্রহণ করা যাবে কিনা, সেক্ষেত্রে আমরা রিভিউ করি। এছাড়াও আমাদের কৃষির যে দুটি মূল উপাদান সার ও কীটনাশক, এগুলোর পরিদর্শক বা নিয়ন্ত্রক আমরা এই উপজেলাতে এগুলো আমরা নিয়ন্ত্রণ করি। আমাদের মাধ্যমেই বিভিন্ন সার বরাদ্দ হয়, আমরা এগুলো ডিলার ভিত্তিক কৃষকের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করি এবং নগর ভেজাল কীটনাশক ও সার জব্দ করে এগুলোর দ্রুত ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত আমাদের পাক্ষিকভাবে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। এছাড়া কৃষির যে কোনো নতুন নতুন প্রযুক্তি আমরা সম্প্রসারণ করে থাকি এবং উপজেলা পরিষদ বা নির্দিষ্ট কর্তৃপক্ষ আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ যে ধরনের আদেশ জারি হলে আমরা সেই ধরনের কার্যক্রমগুলো আমাদের উপজেলা পরিচালনা করে থাকি। আমাদের মূলত কৃষি নিয়ে কাজ। আমাদের যে অনেকে আমরা ইউনিভার্সিটিতে হয়তো বা নতুন নতুন প্রযুক্তি কিছু আমরা দেখতে পারি, আবার মাঠে গেলে এই চিত্রটা একটু ভিন্ন থাকে, অনেক কিছু নতুন আসে। যেমন আমরা হয়তো বা গ্রিন হাউসের নাম শুনেছি বই পুস্তকে, আপনারা দেখেছেন কিনা জানি না। আমাদের নাট্যবাড়ি উপজেলায় গ্রিন হাউসের আদলে 3টি পলিনেট হাউস রয়েছে, প্রায় 1 একর জায়গার উপরে গেলে 3 একরের আমার 3টি পলিনেট হাউস রয়েছে আমাদের। এছাড়াও আপনাদের আজকে আমরা একটা সাইট্রাস বাগান অর্থাৎ লেবু বাগান, সিডলেস লেবু প্রায় 1 একর ওনার বাগানে নিয়ে যাবো। এখানে আমাদের ড্রিপ ইরিগেশনের নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই। ড্রিপ ইরিগেশন সহ আমাদের প্রদর্শনী রয়েছে, সেটা আমরা আপনাদের দেখাবো, আপনারা ওখানে হাতে কলমে দেখতে পারবেন। এর পরবর্তীতে আমরা আমাদের মালটা জাতীয়
ফসলের একটা বাগান মালটা নাম শুনেছেন নিশ্চয়ই। তো বাড়ি মালটা একের উপরে আমরা একটা প্রদর্শনী বা বাগান রয়েছে, সেটাতে আপনাদের নিয়ে যাব। সেখানে আপনারা বাগানটা সরাসরি দেখতে পারবেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে ওই বাগানগুলোতে গিয়ে আপনারা করতে পারবেন, চাষিদের জিজ্ঞেস করতে পারবেন এবং ইকোনমিক বিষয়গুলো আমাদের লাভ হচ্ছে কিনা বা এগুলো আসলে প্রযুক্তি আমাদের মাঠে বর্তমান সময়ের সাথে যায় কিনা সেগুলো আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের বার্মি কম্পোস্ট করে থাকি। বার্মি কম্পোস্টের নাম নিশ্চয়ই শোনার কথা, জৈব সারের রাজা বলি আমরা বার্মি কম্পোস্ট করে থাকি। আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনীর মধ্যে আমাদের উপজেলা কৃষি অফিস চত্বরে একটু আমাদের ভ্রমণ করার জন্য জানাবো। আমরা যখন বেরিয়ে যাবো এদিক দিয়ে আমাদের অফিস হয়ে যাবে। আমাদের অফিসের সামনে কিছু আমরা নতুন নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছি। আমাদের এখানে বস্তায় আদা চাষ আছে। আমাদের নামতেবাড়িতে প্রায় 2 লক্ষ বস্তা এবার আমরা আদা চাষ করেছি। আমাদের নিজস্ব একটা উদ্ভাবনী আছে এখানে আমরা, যেটা হচ্ছে আমাদের সরকার নির্দেশনা ছিল আমাদের বেশিরভাগ তেলে আমদানি করতে হয়। আমরা প্রায় আমাদের ভোজ্য তেলের 90% আমদানি করে থাকি, যা অধিকাংশ সোয়াবিন দোকান। আমাদের কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের ভোজ্য তেলের 90% আমদানি করতে হয়। আপনারাও মনে হয় বাড়িতে বা হলে বেশিরভাগই সোয়াবিন বা পাম তেল দিয়ে থাকেন। সেই ক্ষেত্রে আমাদের প্রায় বছরে 20,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রা ব্যয় হয় ওটা আমদানি করতে। এই জন্য একটা সরকারি নির্দেশনা ছিল যেন 50% তেলের আমদানি কমাতে হবে। সেক্ষেত্রে আমরা সরিষার আবাদ অনেক বৃদ্ধি করেছি নালদাবাড়িতে। আমাদের সরিষা এইবার 2127 হেক্টর জমিতে আমরা সরিষা আবাদ করেছি। সেজন্য আমরা আবাদের পাশাপাশি যেন সবাই ভোজ্য তেল হিসাবে সরিষা গ্রহণ করে, সেই জন্য আমরা নিজস্ব প্যাকেজিংয়ের মাধ্যমে সবার জন্য উপজেলাবাসীর জন্য উন্মুক্তভাবে আমরা সরষের তেলও বিক্রি করি মধুজাত করে। আমরা এখানে আমাদের কিছু পুষ্টি বাগান আছে নালদাবাড়িতে বিভিন্ন ইউনিয়নে, যেগুলো হচ্ছে আমরা বলে থাকি অনাবাদী প্রতি জায়গায় পুষ্টি বাগান প্রকল্প। এটার মাধ্যমে আমরা 5টা বেডের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করি, যেন সারা বছর কৃষকেরা ওনাদের পুষ্টির চাহিদা ওই বাগান থেকে পূরণ করতে পারে। আমাদের এখানে 2টি নতুন ফসল আছে, কফি ও কাজু বাদাম। আমাদের নালদাবাড়িতে কিছু পাহাড় আছে, আপনারা আজকে যাবেন, আমরা ওই দিকেই যাব, পাহাড় হয়ে আপনি চিনাইগাতে যাবেন, গোল দেখতে যাবেন। ওই পাহাড়ে আমরা কিছু কাজু বাদাম ও কফি বাগান করেছি, যেটা হয়তো বা আজকে আপনারা দেখতে পাবেন না, যেহেতু আমাদের রোগটা ভিন্ন। এই ফসলটা আমাদের এখানে নতুন। এছাড়া আমরা কিছু রঙিন ফুলকপি এবং বাঁধাকপি এবার চাষ করেছি প্রদর্শনীর মাধ্যমে, যেটা সম্পূর্ণ নতুন একটি প্রযুক্তি, নতুন একটা জাত, যেটির বাজার মূল্য অনেক বেশি। আমাদের এখানে বীজ সংরক্ষণের জন্য কিছু প্রকল্প রয়েছে। আমরা যেহেতু হাইব্রিড এবং উপসি, হাইব্রিডের ক্ষেত্রে উপসি এবং হাইব্রিডের মূল পার্থক্য আপনারা নিশ্চয়ই জানেন। যদি মাঠ আমাদের সাইন্টিফিক না, যদি মাঠের কথা চিন্তা করি, হাইব্রিডের বীজ কিন্তু রাখা যায় না, উপসির বীজ রাখা যায়। এই জন্য আমরা কৃষকরা স্বনির্ভর হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ওনাদের বীজ রাখার যে প্রযুক্তিগুলো, কীভাবে আমাদের বিভিন্ন ফসলের বীজ রাখতে হবে, সেটা আমরা আমাদের প্রশিক্ষণ আমাদের প্রদান করে থাকি। ওনারা বীজ সংরক্ষণ করে থাকেন। আমাদের মোটামুটি আমাদের উপজেলা সম্পর্কে প্রাথমিক ধারণা, যেহেতু আপনারা অনেক জার্নি করবেন, আমরা কিছু বলছি না। আপনাদের রিপোর্ট সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে আমাদের নালদাবাড়ি উপজেলা সম্পর্কে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি মাইকটা পাঠিয়ে দিচ্ছি, আমি এই ক্ষেত্রে উত্তর দেবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। শুরু করেছি বিগত 5 মাস আগে। এখন পর্যন্ত আমরা 5 টন সরিষা, অর্থাৎ প্রায় 13 থেকে 14 টন সরিষা ভাঙিয়ে আমরা তেল করে বিক্রি করতে পেরেছি এবং এটা ব্যাপক সারা ফেলেছে। এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ, মার্কেটর বা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যে অংশগ্রহণ করেন যারা, ওনাদের আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছি যে সরষের তেলের উপকারিতা কতটুকু এবং সয়াবিন তেল বা পাম তেল কতটুকু অপকারী। সেই ক্ষেত্রে ওনারা গ্রহণ করছে এবং ধীরে ধীরে সেটা বাড়তেছে, আশা করি আরও বৃদ্ধি পাবে।
আলাইকুম স্যার। স্যার আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আমাদের সরকারিভাবে উপজেলা পর্যায় থেকে উপজেলা কৃষি অফিস থেকে অনেকগুলো সেবা দেওয়া হয়, আর এই সেবাগুলো আমাদের প্রান্তিক পর্যায়ে যে কৃষক রয়েছে তারা জানতে পারে কিনা। মানে আমাদের উপজেলায় দেখা যায় উপজেলা উপকৃষি অফিসার আছে, সম্প্রসারণ কর্মকর্তা আছে, আবার ব্লক অফিসার আছে, কিন্তু উপজেলার যে সাধারণ জনগণ বা কৃষক তারা আসলে এই সম্পর্কে কিছুই জানে না। আমাদের উপজেলাতে এটা জানে কিনা, মানে উপজেলার যে সাধারণ কৃষক এই সেবা সম্পর্কে জানে কিনা যদি। আসলে এই ধারণাটা আমারও ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা আমাদের সম্ভবত ক্রপ ভুটান ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা 7 দিনের অ্যাটাচমেন্ট ছিল, ওই এক্সটেনশন ছিল। এছাড়াও স্যার আমার ফোর্থ ইয়ারে আমাদের একটা প্রোগ্রাম ছিল প্রকল্পের মাধ্যমে। এক্সটেনশনে গেলে আপনারা জানতে পারবেন। আর এইভাবে আমরা যখন আসতে পারি তখনই আমি কৃষি অফিস সম্পর্কে মোটামুটি ভালোভাবে জানতে পারছিলাম। এর আগে কৃষি অফিস কোথায় কী কাজ করে, আমার বাড়ি ফুলপুর, ময়মনসিংহের ফুলপুর, তা আমি জানতাম না। তবে এখন প্রেক্ষাপট অনেক ভিন্ন। নাইলতাবাড়ি উপজেলায় যদি আপনারা যান, জিজ্ঞাসা করেন, আশা করি 80% লোক কৃষি অফিস চিনে, কৃষি অফিস কী সেবা প্রদান করে সেটা জানেন। আপনারা জানেন আমাদের প্রতিটি ইউনিয়ন আমরা 3টা ভাগে ভাগ করে 3টা ব্লক করেছি। প্রতিটি ব্লকে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে। ইউনিয়ন পরিষদে আমাদের ফিয়াক সেন্টার রয়েছে, ওখানে 1-2 জন সারাক্ষণ থাকেন, আর বাকি যারা আছেন ওনারা মাঠে সার্বক্ষণিক সেবা দিয়ে থাকেন। সকলের ফোন নাম্বার দেওয়া আছে, যখনই ফোন করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা ওনাদের জমিতে গিয়ে পরামর্শ দিয়ে থাকে। আর সবসময় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার মতো আমাদের অফিসে থাকেন। যে কোনো ধরনের ফসলের সমস্যাজনিত কোনো থাকলে উনি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে উনি সমাধান দেন, আমরা থাকি, আমরা সমাধান দিই। এখন সবাই সেবা পাচ্ছে। এবং নাইলতাবাড়ির কৃষিটা আপনাদের বলি, যদি ময়মনসিংহের কথা চিন্তা করি, এই শেরপুর জেলার কৃষি অনেক উন্নত এবং অনেক বাসাটায় এখানে অনেক বেশি কাজ হয়, অনেক কৃষকের সাথে সম্পৃক্ততা অনেক বেশি। এবং উপজেলায় যদি সাধারণ মানুষ অফিস চিনে থাকে, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের পরে একটা অফিসে চিনে, সেটা হচ্ছে উপজেলা কৃষি অফিস। এবং কৃষি অফিসের সেবা নিয়ে কারো কোনো মনে এখন পর্যন্ত বিরূপ কোনো প্রতিক্রিয়া নেই। তবে হ্যাঁ, আমরা বিভিন্ন সরকারি প্রণোদনা বা অন্যান্য কার্যক্রম করে থাকি, যেগুলো আমাদের কৃষি অফিস থেকে যে সেবা দেওয়া হয় সকল কিছু বিনামূল্যে। শুধু আমাদের কিছু খুচরা কীটনাশক ডিলার নিয়োগ করা হয়, সেক্ষেত্রে সরকারি যে চালান থাকে 2-3 হাজার টাকা, ওটা সরকারকে দিতে হয়। এছাড়া কোনো সেবায় আমরা কোনো টাকা পয়সা বা কোনো ধরনের আর্থিক সুবিধা নেওয়া হয় না কৃষি অফিসে, এবং এটা এক বাক্যে উপজেলাবাসী স্বীকার করবে। ধন্যবাদ। আপনারা যে গ্রিন হাউস বা এমন হাউস টাইপের যেটা করার চেষ্টা করতেছেন, ওটা আমি বিস্তারিতভাবে একটু বললে ভালো হতো, ওটা আসলে বুঝতে পারি না। গ্রিন হাউস একটু ব্যয়বহুল। আমরা গ্রিন হাউসের আদলে পলিম্যাট হাউস বলি আমরা তৈরি করেছি, যেটা আপনাদের গ্রিন হাউস সূর্যের আলো যখন পাস করে কাছের ভিতর দিয়ে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে পরবর্তীতে তাপটা বেরিয়ে আসতে পারে না, যার ফলে শীত প্রধান দেশগুলোতে এগুলো বেশি প্রয়োগ করা হয়ে থাকে। আমরা এই পলিম্যাট হাউসগুলো ব্যবহার করি সাধারণত অফ সিজনের ফসল, যেমন শীতকালীন সবজিগুলো গ্রীষ্মকালে তৈরি করার জন্য, আর গ্রীষ্মকালীন সবজিগুলো শীতকালে বাজারজাত করার জন্য। উচ্চ মূল্যের ফসল যেগুলো আছে, যেমন আমরা গ্রীষ্মকালীন টমেটো দেখবেন আপনারা প্রায় 100 থেকে 150 টাকা কেজি, বা অন্যান্য বিভিন্ন ফসলের চারা উৎপাদনের জন্য। এক্ষেত্রে এখানে 2টা ব্যবস্থা আছে। একটা আমরা চারপাশে মোটা পলি দিয়ে আটকানো থাকে, যেটা অনেকটা কাজ যারা ঘরের মতোই। সেটা যদি আমরা ওপেন করে দিই, সেক্ষেত্রে সে বায়ু চলাচল করে, এবং গরমকালে এটা ওপেন করে দিয়ে বায়ু চলাচল করে। উপর থেকে আবার আমাদের ফিউমিগেশনের ব্যবস্থা আছে, এবং স্প্রিংকলার ইরিগেশনের মতো আমরা পানি ছিটানোর ব্যবস্থা আছে। সেক্ষেত্রে পরিবেশ ঠান্ডা করা যায়। ঠান্ডা করার ব্যবস্থা কুলিং ফ্যান আছে, যার মাধ্যমে টেম্পারেচার কমে ঠান্ডা একটা আবহাওয়া তৈরি করে দেয়, যখন গ্রীষ্মকালে শীতকালে সবজিটা আমরা চাষ করতে পারি। আবার গরমকালে যেটা হয়, শীতকালে যেটা হয়, আমরা সব পলিথিনগুলো আটকে দিলে এখানে কোনো ধরনের যখন এয়ার টাইটের মতো হয়ে যায় অনেকটা, তখন তাপমাত্রার ভিতরে সূর্যের আলো পড়তে পড়তে অটোমেটিক বেড়ে যায়। তখন এটা একটা গ্রীষ্মকালের যে টেম্পারেচারটা চলে আসে 32 থেকে 34 তাপমাত্রা নিয়ে আসতে পারি, তখন এখানে আমরা শীতকালীন যে সবজিগুলো সহজেই চাষ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন দেবো, লাস্ট কোয়েশ্চেন একটি।
ঠিক আছে। বিগত বছর থেকে এই বছরে আমরা দেখতে পারি যে আমাদের তাপমাত্রা আর বায়ু প্রবাহ ভিন্ন ছিল এবং বৃষ্টির যে প্যাটার্ন সেটাও ভিন্ন ছিল। তো এটার জন্য এখানে প্রচুর ফসল হয়। তো এগুলো থেকে বাঁচার জন্য কি মানে ফলনের উপর কীরকম প্রভাব পড়েছিল আর এখানে কী কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এগুলো কি করতে? ধন্যবাদ, সুন্দর কোশ্চেন ছিল। আমাদের এখানে যেটা হয়েছিল, আমাদের আপনারা জানেন গাড়ির অনেকগুলো স্টেজ আছে। আমরা বলে থাকি গাই স্টোর থেকে দুধ বা দানা পর্যন্ত আমাদের পানি রাখতে হয়। আর ওই সময়টাতেই আমাদের এই সময়টা বোরোর সিজন ছিল, বোরো ধানের। ওই সময় আমাদের প্রচুর তাপ ছিল, যে পানি ছিল না, খরা হয়ে গিয়েছিল, প্রায় বিদ্যুতেরও সংকট দেখা দিয়েছিল। সেক্ষেত্রে আমাদের চাওয়া একটাই ছিল, আমরা বিদ্যুৎ যেমন মোটরগুলো চালু থাকে, সেচ পাম্পগুলো চালু থাকে, পানি পর্যাপ্ত থাকে। আর আমাদের ফসলে যদি পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া যায় তাহলে তাপের এতটা ক্ষতি করতে পারে না। যে ফসলের জমিগুলোতে পানি কম দেওয়া আছে এদের ফলন কমে গেছে। বা এবার ধানের ক্ষেত্রে আমরা দেখছি যে ওই দানা বা দুধের সময় যদি পানি কম পায় সেক্ষেত্রে গ্রেড ফিলটা ঠিক মতো হয় না, অর্থাৎ চিটা হয় বেশি বা ধানের ওজনটা কম হয়। এবার ফলন ভালো হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যখন দেখা যাচ্ছে আমরা 1 একর জমিতে 70 থেকে 80 মণ ধান শুকনা পেতাম, এবার দেখা যাচ্ছে 60-65 মণ হচ্ছে, অর্থাৎ গ্রেড ফিলটা কম হওয়ার কারণে কিছুটা ফলন কমেছে। এই ক্ষেত্রে আমাদের আসলে এই পানি সরবরাহ ছাড়া আর কিছু করার নাই তেমন, যেহেতু এটা প্রাকৃতিক বিষয় আল্লাহর হাতে। এছাড়া আমরা একটা কাজ করতে পারি, প্রচুর বনায়ন সৃষ্টি করতে পারি। বনায়ন সৃষ্টির মাধ্যমে আমরা তাপমাত্রা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেহেতু আমাদের এখন সিজন বর্ষা শুরু হওয়ার কাজ দেখি আমরা মার্চ এপ্রিলে শুরু হয়, এবার শুরু হচ্ছে গিয়ে মেয়ের শেষের দিকে বা জুনে চলে আসছে। সেক্ষেত্রে আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ার মাধ্যমে এক সময় আমাদের ফসলের উৎপাদন ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে আপনাদেরও প্রতি আহ্বান থাকবে, আমাদের বাড়িতে বা আশেপাশে যেখানে খালি জায়গা আছে আপনারা বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ। একটু সংক্ষেপে দ্রুত আমাদের শেষ। একটু মাইকটা দাও মাইক। আসসালামু আলাইকুম, আমি অপসরী ওয়াসিম। আমরা এতক্ষণ শুনলাম যে নালিতাবাড়িতে কৃষির ক্ষেত্রে বেশ সমৃদ্ধ, বিশেষ করে ফলন কৃষির ক্ষেত্রে। আমি জানতে চাচ্ছিলাম এখন এই মুহূর্তে নালিতাবাড়িতে যদি কোনো ফলন কৃষির জন্য কোনো চ্যালেঞ্জ থেকে থাকে বা আপনারা লক্ষ্য করে থাকেন সেটা, এবং বিগততে কী কী চ্যালেঞ্জ আপনারা প্রবলেম সলভ করেছেন এই সত্যি। ধন্যবাদ। পেয়েছেন, প্রশ্নটা পেয়েছেন? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। চ্যালেঞ্জটা আসলে জানা দরকার। আমাদের নালিতাবাড়ির ভূমিরূপটা একটু ভিন্ন। এখানে বলা যায় নিচে জমি আছে বা হাওরের মতো সিস্টেমে আপনার যে দিকে আছে দুগাড়ি এমনি আমাদের কিছুদিন পরে বর্ষার সময় পুরোটা পানি নিচে তলিয়ে যায়। আবার ওই পাশে আমাদের পাহাড়ি বেল্ট আছে, আমাদের উত্তর পাশে যেটা মেঘালয় রাজ্যের পাশে, সেখানে কিছু পাহাড়ি অংশ আছে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই হঠাৎ যে বৃষ্টিটা হয়, পাহাড়ি জল, বর্ষাকালে পাহাড়ি জলে আমাদের অনেক ফসলের ক্ষতি হয়। বা আমন, বিশেষ করে আমন ধানটা আমরা যখন রোপণ করি পরপরই যখন চলে আসে এই পাহাড়ি জল, তখন আমাদের আমন ধানগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নিচু জমি যেগুলো আছে, আমাদের এখানে ভূগায়নিতে আছে, এখান থেকে বেশি পাহাড়ি জলটা আসে ইন্ডিয়া থেকে। আর পাহাড়ি অঞ্চলে আমাদের পাহাড়টা বেশিরভাগই আমাদের অব্যবহৃত হয়ে পড়ে আছে, বিশেষ করে বন বিভাগ কিছু গাছ রোপণ করে। এছাড়া আমরা এই নতুন কিছু প্রকল্প আছে, এর মাধ্যমে আমরা ফল বাগান তৈরি করার চেষ্টা করছি। আমরা বলছি আমাদের এখানে মালটা, লেবু বা সাইট্রাস বাগানগুলো তৈরি করছি আমাদের পাহাড়ি অঞ্চলে। এছাড়া পাহাড়ি অঞ্চলে আমাদের প্রচুর পটাশের ঘাটতি রয়েছে, সারের ঘাটতি রয়েছে, যেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। কৃষকরা অনেক সময় এটা মানতে নারাজ যে সার বেশি দিতে হবে, পটাশ, ওনারা ইউরিয়া বা টিপি বেশি দিয়ে অভ্যস্ত, যার কারণে এখানে আমাদের পটাশের ঘাটতি দেখা যায় ফসলে বা পাতা পড়ার মতো অনেকটা দেখা যায়, দেখতে লাইট হয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো আছে, এই প্রতি বছরই তাপদাহ, যেটা বললাম, তাপদাহর কারণে অনেক ফসলের ক্ষতি হয়। আর আমরা চ্যালেঞ্জগুলো মোকাবেলার চেষ্টা করছি বলতে, যেগুলো প্রাকৃতিক ইস্যু সেগুলো প্রাকৃতিকভাবে নিরাময় করা ছাড়া কোনো উপায় নেই। তাপদাহ বা পাহাড়ি অঞ্চলগুলোতে আমরা যেহেতু পতিত অবস্থায় পড়েছে বা কোনো ফসল হয় না, সেক্ষেত্রে আমরা পাহাড়ি অঞ্চলে যে সকল ফসল হয় সেগুলো প্রযুক্তি আমরা ওইখানে দেওয়ার চেষ্টা করছি, যার ফলে অনেকজনই আমাদের আবাদের আওতায় আসছে। বিশেষ করে
আমাদের রামচন্দ্রপাড়া, কাকাকান্দি এবং পুরাগাঁও এই ইউনিয়নগুলো হচ্ছে পাহাড় ঘেঁষা। এখানে আমরা পাহাড়ে একটা নতুন ফসল আপনারা শুনে থাকবেন হয়তো বা, নতুন না, দীর্ঘদিন ধরেই আফ্রিকান মিল্কি ফসলটা আমাদের এদিকে তরমুজের চাষ হয়, ভালো করে চাষ হয়, যুবকরা কাসাবা বা শিমলা আলু এটা আমরা চাষ করার চেষ্টা করছি, যেখানে এখানে পানির প্রচুর সমস্যা। এখানে পানির লেয়ার অনেক নিচে, পানি ওঠাতে সমস্যা হয় বা আপনারা পানি উঠাতে পারেন না, তখন আমরা ওই জায়গায় কাসাবা ফসলটা খরাপ্রবণ বা পাহাড়ি অঞ্চলে ভালো হয়, আমরা কাসাবা চাষ করতেছি এবং প্রতিযোগীরা চাষাবাদের আওতায় আসতেছে। ঠিক আছে, আমার মনে হয় আমরা উত্তরটি পেয়ে গেছি। অবশ্য আর কিছু সাপ্লিমেন্টারি আছে আপনার? হ্যাঁ, কিছু নিয়ে আসতে মনে হয়। আচ্ছা, আমাদের একটা বিশেষ পণ্য আছে, আপনারা কিছুদিন পরে বিসিএস দিবেন। আমরা বিসিএস করবো, পরে আগে আমাদের একাডেমিক একটা অর্জন করা দরকার। এখানে আমরা পাই জিআই পণ্য। জিআই পণ্যের নাম শুনেছেন? জিআই পণ্য আমাদের নাইজাবাদের একটা বিশেষ পণ্য আছে, যে জিআই পণ্য হিসেবে 11তম জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তি হয়েছে। এটা ছিল আমাদের কৃষি সম্পদ অধিদপ্তরের একটা বিশেষ চ্যালেঞ্জ এবং কাজ, যেটা আমাদের আমরা অর্জন করতে পেরেছি। তুলসীমালা দামটা আমাদের নাইজাবাড়িতে প্রায় 9000 হেক্টর জমিতে আমন সিজনে হয়ে থাকে। 9000 হেক্টর জমিতে আমন সিজনে হয়। নাইজাবাড়ির কৃষকরা আমন সিজনে সুগন্ধি চাল চাষ করতে পছন্দ করে, সেই ক্ষেত্রে তুলসীমালাটা তাদের প্রথম পছন্দ, এবং এটা যে পণ্য হিসাবে আমরা অনুমোদন পেয়েছি কিছুদিন আগে, এবং কিছুদিন আগে এটা আবার বিএসটি অনুমোদনও পেয়েছে। আমরা এটা বাজারজাত করি আমাদের যে কৃষি সম্পদ অধিদপ্তর ও জেলা প্রশাসন এই যৌথ উদ্যোগে এরকম একটি প্যাকেট করে আমরা 1 কেজি চালের বাজারজাত করি, এবং যেটা কিছুদিনের মধ্যেই হর্টেক্স ফাউন্ডেশনের মাধ্যমে বিদেশে যাবে, আমরা রপ্তানি করব। এতে সুবিধা কি? জিআই পণ্য হলে সুবিধা হচ্ছে পণ্যটির মান এবং দাম অনেক বৃদ্ধি পায়। আমাদের কৃষকরা বিশেষ করে এখানে জিআই পণ্য হওয়ার পূর্বে 2000 থেকে 2400-2800 টাকা পর্যন্ত বিক্রি করতো, কিন্তু যখন জিআই পণ্য হয় তখন এটার দাম প্রায় 3000 ছাড়িয়ে যায়। ফলনও বেশি হচ্ছে, এবং বিদেশে যদি রপ্তানি করতে পারি এটার দাম আরও বৃদ্ধি পাবে। কৃষকরা সরাসরি উপকৃত হবে, এই পণ্যটা উপকৃত হবে, এবং তারা এই দামটা নির্ধারণ করবে। জানেন আপনারা যে কৃষক সবসময় বলা যায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, ওনারা কোনো ফসলেরই সঠিক দাম পান না। এই যে এবার ধান হয়েছে, ধানের বাজার মূল্য যখন কাঁচা ছিল 800 থেকে 900 টাকা মন ছিল, যাদের উৎপাদন খরচ 6 থেকে 700 টাকা ছিল। তো এই যে কোনো হাতে এটার দাম ভালো পাবে, এবং নাইজাবাড়ির একটা বিশেষ পরিচিতি সারা বাংলাদেশ সহ বিশ্বে এটা উঠে আসবে। এটা আমাদের একটা বিশেষ ছিল। ধন্যবাদ সবাইকে। মানে একটা সৌভাগ্যের বিষয় যে আমরা ক্লাসে সব মানে আলাদা আলাদা সেকশনে পড়ে এখানে একসাথে দেখতে পাচ্ছি, এটা একটা ভালো লাগছে আমার কাছে। আর আমার বিভাগীয় প্রধান সেই কিন্তু আজকের মানে সভার সভাপতি, কেউ বলুক আর না বলুক, আমাদের মাননীয় বিভাগীয় প্রধান, আমার সম্মানিত কলিগবৃন্দ, এখানে আমার সাথে আরেকজন অফিসার আছে, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, দেখুন কোনো একজন আমাদের অফিসার, রকিব কোথায় বাবা, একটু দাঁড়াও তো। হ্যাঁ, আমাদের রকিব অন্য একজন উপসহকারী কৃষি অফিসার, আর কেউ আছেন উপসহকারী? একটা দাঁড়ান আপনি। হ্যাঁ, অন্য একজন আছেন। যাই হোক, সামারি আমি ক্লাসে সবসময় স্টাইলটা ফলো করি, তবে আজকে মনোযোগী একটু কম, কিন্তু তবে আমার যেটা ভালো লাগছে যে এখানে আমাদের ছাত্ররা যে প্রশ্ন করছে, আমার বন্ধু ডক্টর আল্লাহ প্রধান, তোমরা অনেকে হয়তো জানো না, যে বলছে যে আমাদের ছাত্ররা কি ফাইনাল ইয়ারের ছাত্র না? প্রশ্ন করার ধ্যান ধরন দেখে আমাদের খুবই ভালো লাগছে। তবে তোমরা কিন্তু আমাদের ক্লাসে প্রশ্ন করতে চাও, প্রশ্ন করো আর কি, অ্যাটলিস্ট আমার মনে হয় সবারই, বিশেষ করে আমার আই লাইক কোশ্চেন করলেই ভালো লাগে। আর কোথাও যদি অজানা হয় পরের পাশে আমি জেনে আর কোথাও জানা হলো। তো যাই, এখানে আমি যেটা আগে থেকে জানি, আরেকটি কথা এখানে আমি একটু বলতেই চাই, এখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, আবার অনেকে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমাদের একজন স্বনামধন্য কৃষিবিদ, আমার বন্ধু, আমার এবং আজাদউল্লাহ প্রধানের বন্ধু, মরহুম, উনি মারা গেছেন, বদিউজ্জামান বাদশাহ, কৃষিবিদ। এই নামটা অনেকেই হয়তো শুনে থাকতে পারো তোমরা।
এই এলাকার একজন স্বনামধন্য কৃষিবিদ, আমাদের বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করছি, উনি মারা গেছেন। আমার আপনার মাফারের কামনা করছি। এখানে খুব কাছেই বাড়ি, তাই না? খুব কাছেই বাড়ি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু গেলে দেখা করতো যে আসো কী করছে। দেখ এখানে ফলের একটা আমরা দেখলাম বিশাল সম্ভার, সেটা আমরা বুঝতে পারলাম। আমরা একটু বাগানেও যাব। একটা কথা একটু না বলে পারছি না, এখানে বক্তৃতা বেশিতে একটু ভয় লাগছে। কেন? ওর কারণটা বলবো। ক্লাসে বক্তৃতা সহজ, কিন্তু এখানে সাবধানে বলা লাগবে, কারণ বাসায় গিয়ে আমরা এই জন্য এখানে বেশি বলবো না আমি। আচ্ছা, মানে লেবুর কথা বলছিলাম, ভিটামিন সি কিন্তু আমাদের এটা প্রতিষেধকের রাজা। মানে যাতে সর্দি কাশি ইত্যাদি চুলকানি, মানে ছোটোখাটো যা সব প্রবলেম সর্দি কাশি রিলেটেড, এটা কিন্তু খুবই সারে। অতএব ভিটামিন সি মূল কথা। মানে লেবুর সিজনে লেবু, পেয়ারা, আমরা যখন যেটা পাওয়া যায় সেটা আমরা খাবো। যাই হোক, এখানে আমার কলিগেরা সবাই আছে, আমিও মানে একদম আশা হবে না করে আসছি আর কি, একটু স্বাস্থ্যগত কারণে। বিশেষ করে আমার পরিবারের ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারকে। বুঝলাম, ধন্যবাদ তো বাসায় যাওয়াই লাগে, এখানেও দিচ্ছি। কারণ মানে হয় শরীরের নাম তো মহাশয়, যা হয় তাই হয়, তারপরে মাঝে মাঝে ভালো থাকে না, বয়সের কারণে। এখন আমি একটু আমাদের ম্যাডাম হেডকে বলছিলাম যে জানারা, মানে আমি যাবো তোমার ভাবিকে, তেমন কয়েকদিন থেকে আমি দেখতেছি শরীরটা ভালো যাচ্ছে না। ফাইনালি আই হ্যাভ পারসুড অ্যান্ড হ্যাভ বিন সাকসেসফুল। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরও সহধর্মিনী ভাগেরা যারা আছে তাদেরকে জানাচ্ছি, আমাদের ভাতিজা সাদাব আছে। আমি আর একাডেমি করতে বেশি গেলাম না, আমাদের সময়টা সম্পর্কে যারা পিছনে আছে আমি জানি বেশ কষ্ট হচ্ছে, এবং যে ইউ আর ফ্যানিং ইয়ার সেলফ, এটাও ঠিক। তারপরেও আর কি এই বেড়ানোর মধ্যে একটা আনন্দ আছে, এটা আমরা জানি। একটা হাদিসের কথা একটু বলি, এই জায়গায় কিন্তু পরীক্ষা হবে। একটা হাদিস, একটা লোকের সাথে বসবাস করলে, জার্নি করলে, টাকা পয়সা ধার দিলে, এই তিনটা জিনিস মানে করার পরে যদি কেউ সার্টিফিকেট দেয় যে মুখে ভালো, তাহলে কিন্তু সে সত্যি ভালো। এটা আমাদের বেলাও ঘটে, তোমাদের বেলাও ঘটছে এবং ঘটবে আর কি। এই যে আসার সময় একটু জায়গা থেকে এখানে আমরা বললাম যাদের গরম লাগে তারা সামনে আসো, মেয়েরা ধন্যবাদ দিল কি না দিল, আমাদের জায়গা কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, বসো তোমরা। আচ্ছা, তাও তালি করতেছে না, ছেলেগুলো বলছিল তোমরা সামনে আসো। দেখ আমি আর কিছু বলছে না, চলো আমরা বাগান দেখি, ভিজিট করি। আমাদের এটা শহীদুলের নেতৃত্বে হচ্ছে, সে যা বলবে এটা কিন্তু শৃঙ্খলা আবার শেখা রাখবে। এখানে প্রচার আলোচনা প্রধান, আমরা বয়োজ্যেষ্ঠ, কিন্তু ম্যাডাম হেড উনি যে নির্দেশনা দেবে ওটাই মানতে হবে, এটা ডিসিপ্লিন শিখতে হবে। কিন্তু সবগুলো মাঝে মাঝে প্রমাণ করে স্যার এখন কিন্তু এটাই করতে, আচ্ছা ঠিক আছে এটাই করতে, এটা নিয়ম। কিন্তু তুমি যদি চেন অফ কমান্ড কেউ না মান, বাঙালির রক্তে আবার এটা একটু সমস্যা, বুঝলাম, মানতে চায়, লিডার মানতে চায় না, সব নিজেই করতে, তাই তাহলে কথার কথা আমি যেভাবে বলি ধরার দরকার নাই। আমরা চেষ্টা করবো সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য। সৈবুক থ্যাংক ইউ। আমরা মনে হয় পরের পর্বে যাই, তবে আমাদের এইখানে খাওয়া দাওয়ার পর্ব আমি শুনেছি এখানে রেডি হচ্ছে বা হয়ে গেছে। আর আমি আমার পক্ষ থেকে মহদুদ আহমেদকে স্পেশাল ধন্যবাদ দিই। এইখানে এত বড় একটা গ্যাদারিং মহদুদ এর আগে হয়েছে কিনা আমার জানা নাই। বিশেষ করে তুমি এবার যে সুন্দরভাবে এখানে উত্তর জেলা মানে ছাত্রদের, সেটা আমার কাছে বেশ স্মরণীয় হয়ে থাকলো, ভালো লাগলো আমার কাছে। তো তোমার যারা স্টাফ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ভবিষ্যতে যদি আবারও সুযোগ হয় আমরা আসার চেষ্টা করব। আমার কলিগদের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আরও একবার ধন্যবাদ জানি। আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা ইনশাআল্লাহ ক্যাম্পাসে ঢুকবো, সব সমাপ্ত করে কমলা বাগান, মালটা বাগান দেখে তারপরে বুঝলে অবকাশ কেন্দ্রে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবাইকে আমরা সহযোগিতা করি ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা করতে পারবো। ধন্যবাদ স্যার। আমরা জানি সবার কষ্ট হচ্ছে, বিশেষ করে মাঝখানে হাত পাখা দেখা যাচ্ছে। আমরা একেবারে শেষ 1 মিনিটে বা 2 মিনিটে আমরা সমাপনী এই প্রোগ্রামের এখানকার প্রোগ্রামের সমাপনী ঘোষণা করবেন বাই প্রোটোকল, এটা মানতেই হয়। আমাদের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর শাহানা বেগম। দেখাও এই তুলসী মালা, এটা জিআই
ইন্ডেক্স পণ্য। এইটা প্রথম আমি এসে মওদুদ আহমেদকে জিজ্ঞাসা করছি তুলসীমালা কোথায়, মানে আমি কিন্তু আমার অন্যান্য কাজের সাথে এটা প্রধান অনুষঙ্গ যে আমি তুলসীমালা এই চাল নিয়ে যাবে কাগজপত্রিকায় করে দিয়েছি, আর 5 কেজি বীজও সংগ্রহ হয়ে গেছে। সেগুলো আমি গবেষণা করে অনেকে তোমরা জানো এখানে কাঁচাবার কথা বলতে দেখতে এখানে কাঁচাবার আমি ওই সেন্টেড রাইস বা কালার রাইস নিয়ে করি। যাই হোক, এটা আমাদের ম্যাডাম এখন বলবে। এটা বললাম আর কি যে এটা খালি এখানে ওই গড়িয়ে গেলে হবে না, খোঁজখবর নিয়ে তথ্য উপাত্ত নিয়ে যেতে হবে। ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত আমার বিভাগের বয়োজ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বিভিন্ন লেভেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভাগীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান লেভেল 2 সেমিস্টার 1-এর ছাত্রছাত্রীবৃন্দ। আসলে প্রথমে আমি যেটা বলতে চাই বিভাগীয় প্রধান হিসেবে, সেটা হচ্ছে অলরেডি শফিকুল্লাহ সবুজ স্যার তোমাদের বলেছেন, সেটা হচ্ছে যে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে যে লেভেল 2 সেমিস্টার 1-এ এই ছুটি আমাদের আগে ছিল না, কখনোই ছিল না, কারণ তোমরাই হচ্ছে প্রথম স্টুডেন্ট যারা এই ছুটি তোমরা পাচ্ছ। তো কাজে সেদিকে তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। আর আরেকটা কথা যেটা বলবো যে আমাদের অন্যান্য লেভেলে আমাদের ট্যুর থাকলেও সেটা আমাদের ভিন্ন দিকে ছিল, অন্যান্য জায়গায় আমরা যেতাম, এই সাইডে বা এই এরিয়াতে আমাদের কখনো আসা হয় নাই। তো সেদিক থেকে এটাও একটা নতুন দিক যে আমরা তোমাদেরকে নিয়ে প্রথমবারের মতো এই ট্যুরটি আয়োজন করতে পেরেছি এবং আমরা একটা নতুন জায়গায় নতুন এরিয়ার দিকে আমরা ট্যুর করতে পেরেছি এবং তোমাদেরকে নিয়ে আমাদেরও কিন্তু একটা নতুন এরিয়া দেখা হচ্ছে, অত্যন্ত ভালোভাবে দেখা হচ্ছে। তো কাজে আমি বলবো যে আজকের এই সফলতা বা আজকে যদি আমরা ট্যুরটা খুব সুন্দরভাবে শেষ করতে পারি, ভবিষ্যতে যারা আছে তাদেরকে নিয়ে আমরা আরও ভালোভাবে এই ট্যুরটি করতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করলাম। আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমার সিনিয়র মোস্ট টিচার প্রফেসর বক্তব্য দিলেন, কাজে তোমরা নিশ্চয়ই অনেক উৎসাহিত হয়েছে, স্যার অনেক মজার বক্তব্য দিলেন। তো কাজেই সঞ্চালক মহোদয় আমাকে বলেছেন 1 মিনিটের জন্য, তো সময় খুব বেশি নাই। এখানে আসলে আমরা এত সুন্দর একটা অডিটোরিয়ামে যে বসে আছি, এর জন্য আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই শেরপুর জেলা প্রশাসনকে, শেরপুর জেলা প্রশাসন এবং আমাদের উপজেলা পর্যায়ে যে কৃষি অফিস রয়েছেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রয়েছেন এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে বসে এত সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করার জন্য। এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক মওদুদ আহমেদকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে ঝিনাইগাতি উপজেলার কৃষি বিষয়ক যে কার্যক্রম নালিতাবাড়ি উপজেলার যে কৃষি বিষয়ক যে কার্যক্রম সেটি অত্যন্ত সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। এখানে কোন কোন ফসলের চাষ হয়, বিশেষ করে এখানে ফলজ বাগানটা একটু প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে, যার জন্য আমরাও কিন্তু একটু পরে বিভিন্ন ধরনের ফলজ বাগান পরিদর্শনে যাব। এবং আমার পাশে বসে আমার বয়োজ্যেষ্ঠ শিক্ষক আজাদ স্যার বলতেছিলেন যে তোমরা যখন প্রশ্ন করছিলেন তখন বলছিলেন যে আমাদের স্টুডেন্টদের দেখে হচ্ছে তারা অত্যন্ত জ্ঞানী, তারা খুবই জানে এবং তারা লেভেল 2 স্টুডেন্ট বলে মনেই হচ্ছে না। তো আসলে আমার কাছে মনে হচ্ছিল যে তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে ওনার বক্তব্য শুনেছো, নোট করেছো। উনি অত্যন্ত তথ্যবহুল ইনফরমেশন তোমাদেরকে দিয়েছেন, যেগুলো তোমাদের রিপোর্টে লিপিবদ্ধ করতে হবে এবং তোমরা যে প্রশ্নগুলো করেছো তার প্রেক্ষিতে যে আনসারগুলো আসছে সেগুলো তোমরা সিরিয়ালি লিপিবদ্ধ করবে। এবং আরেকটা বিষয় যেটা আমরা একটু পরে বিভিন্ন ধরনের ফলের বাগান পরিদর্শনে যাব, তো কাজে সেখানে গিয়েও তোমাদেরকে একটা ব্রিফিং দেওয়া হবে। তারপরে একটু ছোট্ট করে বলতে চাই যে সেখানে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ দেখবো বা একই জাতের ফলের বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখবো, সেগুলোর মধ্যে পাতা ফুল ফলের যে ভেরিয়েশনটা থাকবে সেই ভেরিয়েশনগুলো তোমরা ছবি তুলে বা হচ্ছে তোমরা নিজেরা নোট আকারে লিপিবদ্ধ করে সেগুলো নোট রাখার চেষ্টা করবে, কারণ এই সবগুলো ইনফরমেশন পরবর্তীতে আমাদের যে ফিল্ড ট্রিপের যে রিপোর্টটা দেওয়া হবে সেখানে কিন্তু এগুলো লিখতে হবে। তো কাজেই সেখানে যাওয়ার পরে আমাদের যে চিফ ট্যুর গাইড সবুজ স্যার তোমাদেরকে এই বিষয়টা আরও বিস্তারিতভাবে বলবেন। তো সেখানে আমি আর বেশি একটা বক্তব্য দিতে চাচ্ছি না। এবং সবশেষে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের এই ফিল্ড ট্রিপের চিফ ট্যুর গাইড প্রফেসর ডক্টর শহীদুল্লাহ সবুজকে এবং সহকারী ট্যুর গাইড আশিক ব্যাগের, যাদের অত্যন্ত পরিশ্রমের জন্য কিন্তু আজকে আমরা এখানে বসে আছি এবং আশা করছি আমাদের দিনের বাকি যে অংশটুকু সেই অংশটুকু আমরা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করে ইনশাআল্লাহ আমরা ভালোভাবে ক্যাম্পাসে ফিরে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। এবং পরিশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই